আচ্ছা, লেবুর টক স্বাদ বা ধরুন ভুল করে মুখে একটু সাবান চলে গেলে কেমন তেতো লাগে, কখনো কি মনে হয়েছে এই স্বাদগুলোর পেছনের আসল কারণটা কি? এর পেছনে কিন্তু দারুণ একটা রাসায়নিক রহস্য লুকিয়ে আছে। চলুন আজ আমরা সেই অ্যাসিড, ক্ষারক আর লবণের মজার দুনিয়ায় ডুব দিই আর একেবারে সহজ ভাষায় জেনে নিই এর পেছনের বিজ্ঞানটা। তো এই পুরো ব্যাপারটাকে আমরা কয়েকটা ধাপে ভেঙে ভেঙে বুঝব। প্রথমে আমরা দেখব অ্যাসিড আর ক্ষারক জিনিসটা আসলে কি। তারপর আমরা জানব এদের চেনার উপায়গুলো কি কি। এরপর এদের মধ্যে যখন বিক্রিয়া হয় তখন কি মজার ঘটনা ঘটে সেটাও দেখব। তাদের শক্তি মাপার একটা স্কেল আছে সেটাও আমরা শিখব। আর সব শেষে দেখব এই বিক্রিয়া থেকে তৈরি হওয়া লবণ আমাদের প্রতিদিনের জীবনে কতটা জরুরি। তাহলে চলুন শুরু করা যাক আমাদের এই রাসায়নিক গল্পের। বলা যায় প্রধান দুটি চরিত্র হল অ্যাসিড আর ক্ষারক। এদের সবচেয়ে বেসিক বা মৌলিক বৈশিষ্ট্যগুলো দিয়েই আমাদের আলোচনাটা শুরু করা যাক। ব্যাপারটা খুব সহজ। অ্যাসিডের স্বাদ হয় টক, ঠিক লেবুর রসের মতো। আর এর একটা মজার ধর্ম হলো এটা নীল লিটমাস কাগজকে লাল করে দেয়। রাসায়নিকভাবে যদি দেখি তাহলে দেখবে অ্যাসিড পানিতে মিশলেই হাইড্রোজেন আয়ন মানে H+ ছেড়ে দেয়। আর ওদিকে ক্ষারকের স্বাদ হলো তেতো মানে সাবানের মতো। এটা আবার ঠিক উল্টো কাজ করে, লাল লিটমাসকে নীল করে দেয়। আর পানিতে মিশলে এটা হাইড্রোক্সাইড আয়ন বা OH- ছেড়ে দেয়। এই জন্যই তো সাবান এত পিচ্ছিল হয়। কিন্তু একটা সমস্যা আছে, তাই না? সব জিনিস তো আর মুখে দিয়ে টেস্ট করা যাবে না। এটা তো খুবই বিপজ্জনক হতে পারে। তো রসায়নবিদরা এর জন্য একটা দারুণ উপায় বের করেছেন। তারা কিছু বিশেষ জিনিস ব্যবহার করেন যেগুলোকে বলে নির্দেশক বা ইন্ডিকেটর। এই নির্দেশকগুলোর মধ্যে সবচেয়ে পরিচিত আর সহজ উপায় হল লিটমাস পেপার। দেখুন কি দারুণ একটা ব্যাপার, একদম রঙের খেলা। যদি কোনো কিছুতে নীল লিটমাস পেপার ডোবালে সেটা লাল হয়ে যায়, তাহলে বুঝে নিতে হবে ওটা একটা অ্যাসিড। আর যদি লাল লিটমাস পেপার নীল হয়ে যায়, তাহলে সেটা হলো ক্ষারক। কি সহজ, তাই না? তবে নির্দেশক মানেই কিন্তু শুধু লিটমাস পেপার না। আমাদের চারপাশেও কিন্তু অনেক প্রাকৃতিক নির্দেশক আছে। যেমন ধরুন হলুদ বা লাল বাঁধাকপির পাতা। আবার ল্যাবে তৈরি করা কিছু সিনথেটিক নির্দেশকও আছে, যেমন মিথাইল অরেঞ্জ। কিন্তু সবচেয়ে মজার কোনটা জানেন? কিছু নির্দেশক আছে যেগুলো গন্ধ দিয়ে কাজ করে, যেমন পেঁয়াজ বা লবঙ্গের তেল। অ্যাসিড বা ক্ষারকের সংস্পর্শে এলে এদের গন্ধটাই পাল্টে যায়। ভাবা যায় গন্ধ শুঁকেও অ্যাসিড ক্ষারক চেনা সম্ভব। তো অ্যাসিড আর ক্ষারক যখন একা থাকে তখন তো বেশ শান্ত, কিন্তু আসল খেলাটা শুরু হয় যখন ওরা একে অপরের সাথে মেশে বা অন্য কিছুর সংস্পর্শে আসে। চলুন দেখি ওদের এই রাসায়নিক বিক্রিয়ার দুনিয়াটা কতটা রোমাঞ্চকর। এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিক্রিয়াটার নাম হল প্রশমন বিক্রিয়া। সূত্রটা খুবই সোজা। অ্যাসিড আর ক্ষারক যখন মেশে, তারা একে অপরের সব ক্ষমতাকে একদম নষ্ট করে দেয়, মানে নিউট্রালাইজ করে ফেলে। আর তার ফলে তৈরি হয় দুটো একেবারে নতুন নিরপেক্ষ জিনিস, লবণ আর জল। ব্যাপারটা অনেকটা এরকম যে ওরা একে অপরের শক্তিকে পুরোপুরি ভ্যানিশ করে দিল। অ্যাসিড কিন্তু শুধু ক্ষারকের সাথে বিক্রিয়া করে না, ধাতুর সাথেও এর দারুণ সম্পর্ক। যেমন ধরুন জিঙ্কের মতো কোনো ধাতুর ওপর যদি সালফিউরিক অ্যাসিড ফেলা হয়, তাহলে সেখান থেকে বুদবুদ করে হাইড্রোজেন গ্যাস বেরোতে শুরু করে। এই গ্যাসটাকে সাবান পানির মধ্যে দিয়ে পাঠালে সুন্দর বুদবুদের আকারে বেরিয়ে আসে। আর এই পরীক্ষার সবচেয়ে মজার পার্ট কোনটা জানেন? ওই যে হাইড্রোজেন গ্যাসটা বেরোচ্ছে, তার সামনে যদি একটা জ্বলন্ত মোমবাতি ধরা হয়, তাহলে গ্যাসটা একটা পপ শব্দ করে জ্বলে উঠবে। বিজ্ঞানের এক্সপেরিমেন্ট যে কতটা মজার হতে পারে, এটা তার একটা দারুণ উদাহরণ, তাই না? আচ্ছা, আমরা তো অ্যাসিড আর ক্ষারকের সাথে পরিচিত হলাম, কিন্তু একটা প্রশ্ন তো মাথায় আসতেই পারে, সব অ্যাসিড বা সব ক্ষারক কি একই রকম শক্তিশালী? উত্তর হলো একদমই না। আর ওদের এই শক্তি মাপার জন্য একটা চমৎকার স্কেল আছে, যেটাকে আমরা বলি পিএইচ স্কেল। এই পিএইচ স্কেলের রেঞ্জটা হলো 0 থেকে 14 পর্যন্ত। নিয়মটা খুব সহজ। কোনো কিছুর পিএইচ যদি 7-এর কম হয়, তাহলে সেটা অ্যাসিডিক। আর মানটা যত কমবে, মানে 1 বা 2 এর দিকে যাবে, অ্যাসিডটা তত শক্তিশালী হবে। যদি পিএইচ ঠিক 7 হয়, তাহলে সেটা নিউট্রাল বা নিরপেক্ষ, যেমন পরিষ্কার পানি। আর পিএইচ যদি 7-এর বেশি হয়, তাহলে সেটা ক্ষারীয়। আর মানটা যত 14-র দিকে যাবে, ক্ষারকটা তত পাওয়ারফুল হবে। কিন্তু কথা হলো, এই যে এত নম্বর, এত রঙের স্কেল, আমাদের রোজকার জীবনে এর আসল কাজটা কি? মানে এটা আমাদের কি কাজে লাগে?
চলুন সেটাই একটু জেনে নেওয়া যাক। আমাদের জীবনে এর গুরুত্ব কিন্তু অসাধারণ। যেমন আমাদের পেটেই কিন্তু খাবার হজম করার জন্য শক্তিশালী অ্যাসিড থাকে। যখন অ্যাসিডিটি হয় আমরা যে অ্যান্টাসিড খাই ওটা আসলে একটা মৃদু ক্ষারক, যা ওই অতিরিক্ত অ্যাসিডটাকে শান্ত করে। আবার ধরুন আমাদের মুখের ভেতরের পিএইচ যখন কমে যায়, মানে অ্যাসিডিক হয়ে যায়, তখনই দাঁত ক্ষয় হতে শুরু করে। এজন্যই তো ক্ষারীয় টুথপেস্ট ব্যবহার করতে বলা হয়। এমনকি মৌমাছি হুল ফোটালে যে জ্বালা করে সেটাও কিন্তু অ্যাসিডের জন্য। ওখানে একটু বেকিং সোডা, যেটা একটা ক্ষারক, লাগিয়ে দিলে আরাম পাওয়া যায়। আমরা তো আগেই দেখেছি অ্যাসিড আর ক্ষারকের বিক্রিয়া হলে লবণ তৈরি হয়, কিন্তু লবণ বললেই আমাদের মাথায় শুধু খাবার নুনের কথা আসে, তাই না? ব্যাপারটা কিন্তু মোটেও তা নয়। লবণের একটা বিশাল ফ্যামিলি আছে, আর তাদের ব্যবহারও অনেক। এই বিশাল পরিবারের প্রথম সদস্য হল নিরপেক্ষ লবণ। নাম শুনেই বোঝা যাচ্ছে এর মধ্যে অ্যাসিড বা ক্ষারকের কোনো গুণই আর বাকি থাকে না। এটা তখনই তৈরি হয় যখন একটা শক্তিশালী অ্যাসিড আর একটা সমান শক্তিশালী ক্ষারক একে অপরকে একেবারে পুরোপুরি নিউট্রালাইজ করে ফেলে। ফলে যে লবণটা তৈরি হয় তার পিএইচ হয় ঠিক 7। আমাদের রোজকার খাবার লবণ মানে সোডিয়াম ক্লোরাইড হলো এর সেরা উদাহরণ। এরপর আসে অ্যাসিডিক লবণ। এখানে ঘটনাটা একটু অন্যরকম। ধরুন একটা খুব শক্তিশালী অ্যাসিডের সাথে একটা দুর্বল ক্ষারকের বিক্রিয়া হলো। তখন কি হবে? ওই দুর্বল ক্ষারকটা কিন্তু শক্তিশালী অ্যাসিডকে পুরোপুরি কাবু করতে পারবে না। ফলে যে লবণটা তৈরি হবে তার মধ্যে অ্যাসিডের ভাবটা একটু থেকে যাবে, আর তাই এর পিএইচ হবে 7-এর কম। আর এই ফ্যামিলির তৃতীয় সদস্য হল ক্ষারীয় লবণ। এটা ঠিক আগেরটার উল্টো। মানে একটা শক্তিশালী ক্ষারকের সাথে যখন একটা দুর্বল অ্যাসিডের বিক্রিয়া হয় তখন ক্ষারকের প্রভাবটাই বেশি থাকে। তাই যে লবণটা তৈরি হয় সেটাও একটু ক্ষারীয় হয়, আর তার পিএইচ থাকে 7-এর বেশি। যেমন ধরুন কাপড় কাচার সোডা। আমরা তো ভাবি লবণ মানে শুধু খাওয়ার জিনিস, কিন্তু এটা জানলে অবাক হতে হয় যে সাধারণ খাওয়ার লবণ বা সোডিয়াম ক্লোরাইড ইন্ডাস্ট্রির জন্য একটা ভীষণ জরুরি কাঁচামাল। এই একটা লবণ থেকেই দেখুন কত কিছু তৈরি হয়। কস্টিক সোডা, যেটা সাবান বানাতে লাগে, ব্লিচিং পাউডার, বেকিং সোডা, কাপড় কাচার সোডা, মানে এমন সব জিনিস যেগুলো ছাড়া আমাদের একদিনও চলে না। লবণ পরিবারের আরও একটা অবাক করার সদস্য আছে, নাম প্লাস্টার অফ প্যারিস। জিপসাম নামের একটা খনিজকে গরম করে এটা বানানো হয়। এর ম্যাজিকটা হলো যে এর সাথে পানি মেশানো হয় এটার সাথে সাথে শক্ত হয়ে যায়। আমাদের হাত পা ভাঙলে ডাক্তাররা যে প্লাস্টারটা করে দেন ওটা কিন্তু এই প্লাস্টার অফ প্যারিস দিয়েই তৈরি। তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা কি শিখলাম এক ঝলকে দেখে নিই। আমরা জানলাম অ্যাসিড, টক, ক্ষারক, তেতো, লিটমাস পেপারের মতো নির্দেশক দিয়ে এদের চেনা যায়। এরা বিক্রিয়া করে লবণ আর পানি তৈরি করে। পিএইচ স্কেল দিয়ে এদের শক্তি মাপা যায়। আর লবণ শুধু খাবার জিনিস নয়, আমাদের জীবনে এর অসংখ্য ব্যবহার আছে। এখন তো অ্যাসিড, ক্ষারক আর লবণের মূল রহস্যটা জানা হয়ে গেল। এবার একবার আমাদের চারপাশের সাধারণ জিনিসগুলোর দিকে তাকিয়ে ভাবুন তো, এমন আরও কত যে অবাক করা রাসায়নিক রহস্য আমাদের চোখের সামনেই লুকিয়ে আছে, যেগুলো শুধু আবিষ্কার হওয়ার অপেক্ষা।